নিশ্চিতভাবে এই দেশে আমি বলি আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে। আওয়ামী লীগ মাঠে এখনই নামবে, এইগুলা যারা চিন্তা করে এরা বাতুল চিন্তা করে, বাতুলতা। কিন্তু তারা তো সোশ্যাল মিডিয়া এখনো হাকডাক, সোশ্যাল মিডিয়া বাদ দেন, আমি কোথাও দেখছি না এইরকম আওয়ামী লীগের একটা সোশ্যাল পাওয়ার আছে, ছিল, এবং এটা দীর্ঘদিন থেকে যাবে, কিন্তু ইট উইল নেভার টার্ন ইনটু পলিটিক্যাল পাওয়ার অ্যাটলিস্ট উইদিন 10 years। 10 বছরের মধ্যে এই সামাজিক যে পাওয়ারটা, এটা রাজনৈতিক পাওয়ার হিসাবে দেখা যাবে না। কেন সামাজিক পাওয়ারটা তাদের থাকবে? ধরেন এখন ইলেকশন হচ্ছে, বিএনপি মাঠে গেল, জামাত গেল, অন্যান্য ধর্মীয় দলগুলো গেল, বাম রাজনৈতিক দলগুলো বা ছোট ছোট দলগুলো গেল, আওয়ামী লীগকে আমরা দিলাম না, বা আওয়ামী লীগ গেল না, আওয়ামী লীগ যেতেও পারবে না, নির্বাচন কমিশন চাইলেও আওয়ামী লীগ মাঠে গিয়ে ইলেকশন করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের একটা ভোটার সংখ্যা তো থেকেই যাবে। সেই ভোটার সংখ্যা কোনো সময় 42, কোনো সময় 37, কোনো সময় নিচে, একদম নিচে 31-32, এর নিচে কোনো সময় নামে নাই। তো এই সংখ্যার মধ্যে যদি আমি 10% ভোট বাদ দিই, যারা পালায়া গেছে এরা ভোট দেবে না, তাহলে তো 20 থেকে 25% আওয়ামী লীগ সমর্থিত ভোট এদেশে থেকে যায়। ইলেকশনে যখন দাঁড়াবেন, ব্যালট বাক্সের ভিতরতে গিয়ে দেখবেন না যে কার ভোটটা আওয়ামী লীগ, কার ভোটটা বিএনপি, তা তো না। বা এমনও তো বলতে পারবেন না যে আওয়ামী লীগের ভোট পাইলেও আমরা গণব না। সেই কারণে আমি বলছি এই ভোটটার জন্য কিন্তু ওই যে সামাজিক পাওয়ার আওয়ামী লীগের, তার তো একটা 23%, 25% ভোটের একটা শক্তি আছে ইলেকশনের ব্যাপারে। রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে যদি ওই শক্তি নাই, কিন্তু ইলেকশনের ব্যাপারে তো সবাই যাবে। তাই আস্তে আস্তে ধীরে ধীরে যে ব্যাপারটা হবে সেটা হলো আওয়ামী লীগ একটা সোশ্যাল পাওয়ার হিসাবে আরো এস্টাবলিশড হবে, এবং 10 বছর পরে গিয়ে আস্তে আস্তে ভালো মানুষ যদি কেউ থাকে, আওয়ামী লীগের একটা রাজনীতি আসে, তারা দাঁড়াবে। এখন ইউনূস সাহেবের যে চিন্তাটা, ওই যে অপারেশন কি হান্ট আপনি বল, ডেভিল হান্ট, কে ডেভিল, এটা আগে নির্দিষ্ট করেন। ডেভিলকে যারা সরকার চালায় তারা ডেভিল, যারা মানুষকে ধরতে যায়, মারতে যায়, জেলে নিতে, তারা ডেভিল, নাকি যাদেরকে আপনারা টার্গেট করেন যে এই দল করে, ওই দল করে। আজকে তো দেখলাম ছাত্র দলেরও পিটাইছে, আজকে দেখলাম প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকেও পিটানো হয়েছে। ওই যেভাবে চুলে ধরে পিটাইতো আওয়ামী লীগের সময় মেয়েদেরকে, আজকে দেখলাম শাহবাবে সেইভাবেই মেয়েদেরকে পিটাইছে, জল কামান ছাড়ছে, অনেক সাউন্ড গ্রেনেড মারছে। এদের তো কোনো পরিবর্তন নাই। কাজে এই অপারেশন ইউনূস সাহেবের, এটা হলো লোক দেখানো, এবং এটা হলো জটিলতার দিকে, অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাবে। তাহলে যে আপনার গাজীপুরের ঘটনার পর থেকে আসলে অপারেশনটি শুরু হয়। গাজীপুরে আমরা দেখেছি যে রাতের বেলা যে অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্রদেরকে মারা হয়েছে, এরপর থেকে কিন্তু আসে এই ধরনের পরিস্থিতির সাথে মোকাবেলা করবে কিভাবে? গাজীপুরে যা ঘটেছে, এগুলো বললে তো এখন কি বলবো আপনার। গাজীপুরে যা ঘটেছে, গাজীপুরের ঘটনাটা সামনে আসতেছে না, সঠিক পিকচারটা সামনে আসতেছে না। এরা কারা? ওই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাড়ি পুরাইতে যায়, এরা কারা? এবং সেইখানে যদি বাড়ি পুরানোর বিরুদ্ধে কেউ থাকে, সেখানে যদি বাধা দেয় একজন আওয়ামী লীগের লোকের, যদি কিছুটা শক্তি বা কিছুটা সমর্থন মানুষের মধ্যে থেকে থাকে, থাকতেই পারে, এত তাড়াতাড়ি তাদেরকে উপড়ায় ফেলবেন কি করে? এখানে একটা মারামারি হয়েছে, দুইটাই আমি সমর্থন করি না। আপনি কেন যান একজনের বাড়ি পুরাইতে, আর আপনি কেন একজনকে মার্ডার করেন? দুইটাকে আমি অসমর্থন করি, সমর্থন করি না, ঘৃণা করি, প্রতিবাদ করি। বাড়ি পুরাইতে যাবে না, বাড়ি তালা মারতে যাবে আইনগতভাবে পুলিশ, তালা মারার অর্ডার দিবে আইন এবং বিচারক, এবং সেই অন্যায়কারীরা যারা আছে তাদেরকে কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কোর্টে হাজির করবে, না পাইলে পরে তাদের বাড়ি ঘরে তালা মেরে দিবে। এইখানে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কিছু লোক গিয়া দেখাইলাম যে বাড়ি পুরাইলাম, আবার যা আছে বাড়ির থেকে সব লুটপাট করলাম, এই যে আরম্ভ হয়েছে, আমি আপনাকে খুব ক্লিয়ার করে বলি, এই যে আরম্ভ হয়েছে বাড়ি পুরানো, দেশ তো এখানে শেষ হবে না কিয়ামত পর্যন্ত। বাঙালি জাতি থাকবে, বাংলাদেশ থাকবে, বাংলাদেশিরা থাকবে, কিন্তু বাড়ি পুরানোর যে কালচারটা শুরু হয়েছে,
আমি কি বলবো, এর চেয়ে সর্বনাশা একটা সিদ্ধান্ত এই পৃথিবীতে, এই দেশে কোনোদিন হতে পারে না, কোনোদিন হওয়া উচিত না, একজনের বাড়ি পুরায় দেওয়া। আমরা একটু সংস্কারের বিষয় নিয়ে আসি। 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা কয়েকদিন আগেই দেখলাম, এবং সংস্কারের কাজে কি কোনো ধীর গতি আপনার কাছে মনে হচ্ছে কিনা? আমি সংস্কার বিশ্বাসই করি না। এরা তো এগুলো তো এরা সরকারের সিদ্ধান্তে নির্বাচনকে, জনগণের প্রতিনিধিদের হাত থেকে দেশকে দূরে রাখার জন্য, আর এরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বিনা নির্বাচনে এরা এইসব জটিলতা এবং কুটিলতাগুলো এবং এই চালাকিগুলো করে, তারা এইসব চালাকিগুলো করছে। এবং সংস্কার কি আপনি চান না? সংস্কার হোক, আমি চাই, নিশ্চিতভাবে চাই। এদের চেয়ে বেশি আমি ওই দিনও বলছি, আজকেও বলি, আমি ফজলুর রহমান আমার সামনে বাপের বেটা কেউ আসো, সংস্কারের আলাপ করি, বাপের বেটা বললাম। সংস্কার আমি 60 বছর পলিটিক্স করি বাংলাদেশে, জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই কোথাও, স্কুল জীবনে। আমরাও লেখাপড়া করছি, আমরা পলিটিক্যাল সায়েন্সে আমরাও সর্বোচ্চ ডিগ্রি নিছে, আমাদেরও অনেক কিছু আছে জানা। আমার ওই আমেরিকার থেকে যাদেরকে আনা হয় এখানে সংস্কার করার জন্য, আমি এই সংস্কারে বিশ্বাস করি না। 40 বছর আগে একটা লোক চলে গেছে, তাকে না বাজে ভাবে আপনি মায়ের নামটা বদলায় দিয়ে ফলে বাংলাদেশের নামটাই বদলায় দিয়ে প্রথম শুরু করলেন। এই সংস্কার আমি মানি না। এতে যা হয় হবে। সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা। এর আগে সমস্ত রাজনৈতিক দল নিয়ে ইউনূস সাহেব সহ তত্ত্বাবধায়ক সরকারের যারা ব্যক্তি আছে তারা বসবে, সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে, ফ্যাসিস্টরা বাদে, বৈশে যতটুকু নির্বাচনের ব্যাপারে ঐক্যমত হয়, সঠিক নির্বাচনের ব্যাপারে, নিরপেক্ষ নির্বাচন যতটুকু ঐক্যমত হয়, অন্যান্য কিছু একদম না করলে না হয়, যেগুলা সবাই ঐক্য হবে, এইগুলা ঐক্য হলেও, সব রাজনৈতিক দল ঐক্য হলেও কোনো সংস্কার হবে না যদি পার্লামেন্টে পাস না হয়। তাদেরকে লিখিত দিতে হবে এই সংস্কারগুলোতে আমরা একমত হইলাম। যেমন শাহাবুদ্দিন সাহেব, বিচারপতি জনাব শাহাবুদ্দিন সাহেব যেদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়, সেদিন সমস্ত লোক মিলে কথা, সমস্ত রাজনৈতিক দল মিলে কথা দিছিল যে আমরা কথাতে লিখিত দিলাম, জনাব শাহাবুদ্দিন সাহেব যতদিন রাষ্ট্রপতি থাকেন তো থাকবেনই, পরবর্তী সময় উনি যাতে আবার চিফ জাস্টিস হয়ে বসতে পারে সেই ব্যাপারে আমরা একমত থাকব। এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে 91 সনে শেখ হাসিনা সহ যার আগে সবাই মিল্লা আবার নতুন একটা সংশোধনী করে তাকে কিন্তু প্রধান বিচারপতি করতে হয়েছে। এইরকম ধরনের ঐক্যমত যদি হয়, সেই ঐক্যমতে পরে ইলেকশনে যাবে দেশ, জনগণ ঠিক করবে। যেগুলো আমরা একমত হইতে পারলাম না সব দল, জনগণ ঠিক করবে তারা কোনটা চায়। এবং তারা চাইতে হইলে নির্বাচিত বেশি যারা হবে, প্রথমত মেজরিটি, তারপর 2/3 মেজরিটি, তারা এই দেশে ওই যে সংস্কারগুলো, যেমন বিএনপি 31 দফা সংস্কারের প্রস্তাব দিচ্ছে আজকে 2 বছর যাবত, কিন্তু এই ব্যাপারে অন্য দল যদি একমত না হয়, বিভিন্ন ব্যাপারে তারা এটা হেল্ড আপ থাকবে। ওই বিএনপি ক্ষমতা যাইতে পারলে বলবে জনগণ আমাদেরকে দিছে 31 দফা করার জন্য, আমরা এটা বাস্তবায়িত করি। জামাত যে দাবিগুলো দিছে, জামাত যদি বেশি ভোট পায়, বেশি সিট পায়, তারা বলবে আমরা এটা বাস্তবায়িত করলাম কারণ জনগণ আমাদেরকে এই ব্যাপারে ম্যান্ডেট দিছে। এর বাইরে না পিতার নন্দী, খুরার চামড়ি, তোমরা এই দেশে বৈশা 10টা ভোট পাইবা না, 2% ভোট নাই সারা বাংলাদেশে, বড় বড় কথা বলো। রাস্তাটা হাইটে গেলে 10,000 মানুষ দেখলে একটা মানুষ সালাম দেয় না, তোমরা হইলে বাংলাদেশের নেতা না। এই যে ঐক্যের প্রক্রিয়ার কথা আপনি বললেন, রাজনৈতিক দলগুলোর পরিবর্তনের ক্ষেত্রে বা সংস্কারের কথাই যদি বলি, সেই প্রক্রিয়া আমরা কতটা এগুচ্ছি? এইভাবে দেখেন, বিএনপির একটা প্রস্তাব আছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স হবে, অ্যাডজাস্ট হবে। একটা প্রস্তাব আছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, টানা 2 টার্ম। এই জিনিসগুলো সবাই একমত। কিন্তু একটা আপার হাউস হইতে পারে, আমার ধারণা হলো আপার হাউসের ব্যাপারে মোটামুটি ভাবে সবাই একমত। ঠিক আছে, একটা সঠিক নির্বাচন হোক এইভাবে এইভাবে এইভাবে, খুব ভালো, এইসব ব্যাপারে সবাই একমত। এই ব্যাপারগুলো একমত হইয়া
দস্তখত করেন যে আমরা এগুলো পার্লামেন্টে গেলে পাশ করে যাব। আর যে ব্যাপারগুলো আমরা একমত হতে পারলাম না, এইগুলো হেল্ড আপ রাখেন। হেল্ড আপ রেখে যার যার প্রোগ্রামটাকে আপনি মানুষের সামনে বলেন। বিএনপি বলবে আমাকে ভোট দিলে আমি 31 দফা বাস্তবায়িত করব, জামাত বলবে আমাকে ভোট দিলে আমি শরিয়া আইন করব, অন্যরা যারা আছে তারা বলবে আমরা সমাজতন্ত্র করব, একজন বলবে আমি কল্যাণ রাষ্ট্র করব। সেইখানে যে মেজরিটি হবে, হি উইল কাম টু দ্য পার্লামেন্ট, সবাইকে নিয়ে তারা ওই সংস্কারটা করবে, যে সংস্কারটা এখন আমরা সবাই মিলে করতে পারলাম না। জনগণ এই সংস্কারটার ব্যাপারে মূল হস্তক্ষেপ করবে। কিন্তু আমি কথা বলবো, আমি যে সংস্কারের কথাটা কেন বলছি, ইউনূস সাহেব সহ এরা যারা সংস্কারের কথা বলে, এদের ভিতরে ভিন্ন কথা আছে। এদের কথা হলে সংস্কার না, ওই যে তারেক রহমান সাহেব বলছে সংস্কার সংস্কার করে, এটার পিছনে ষড়যন্ত্রটা খুঁজতে হবে আছে কিনা, এবং ষড়যন্ত্র আছে। তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বিনা ভোটে। তারা তাদের যে দলটা করতেছে, রাজনৈতিক দল কিভাবে করতেছে আল্লাহ মালুম। এরা রাজনীতি করে, এই ছেলেপেলেরা 1.5 মাসে 45 দিনের পলিটিশিয়ান, 45 দিনের ছেলেপেলেরা, বয়স আমার ছোট ছেলের চেয়েও কম। এরা এমনই হয়ে গেল, সকালে কি বলতেছে, বিকালে কি বলে, রাত্রে কি বলে, এটার কোনো ঠিক নাই। কিন্তু নির্দিষ্টভাবে বিএনপি বলে দিছে, সমস্ত দল বলতেছে নতুন দল যদি আপনারা করেন তাহলে সরকার থেকে আপনাদের পদত্যাগ করে দল করতে হবে। এবং এই সরকার, কোন নতুন দল হোক আর পুরান দল হোক, কাউকে এই সরকার সহযোগিতা করতে পারবে না। কিন্তু এদের কর্মকাণ্ড, কাজকর্ম, এদের কথাবার্তা যত আছে, এদের বুক বিলাস, এদের প্রোটোকল সব মিললে কি এটা মনে হয়। ইভেন আমার কাছে তো যে 3টা ছেলে আছে যে মন্ত্রিসভায়, আমি এদেরকে ছেলেই বলি, বললে আবার রাগ করে, নাকি ছেলে মানুষ না। আমি তো 35 বছরের লোককে আমি ছেলে মানুষ বলি, কারণ আমার বড় ছেলের বয়স 44 বছর। ছেলে আমার এর চেয়ে বেশি কথা আসে না তো। এরা কারা? আমি যে কারণে কথাটা বলছি, এদের চেয়ে, এই 3 জনের চেয়ে আর 2টা ছেলে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। ওই 2টার নামও বেশি, এই 2টার ক্ষমতাও বেশি। একটার নাম হইলো আবুল হাসনাত আবদুল্লাহ, আর একটার নাম হইলো সার্জিস আলম। এরা কারা? এরা তো সরকার না, কিন্তু সরকারের চেয়ে ক্ষমতা এদের বেশি। আন্দোলনের ক্ষমতা, সংগ্রামের ক্ষমতা না, এই সবটা ব্যাপারে হইলো সরকারি সহযোগিতার ক্ষমতা। কাজে এরা কি সংস্কার করবে আমি তো বুঝি না। আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটবে। কি করতে চান রাজনৈতিক সংস্কারে? কি করতে সংস্কার করতে হলে তো আপনার কিছু পয়েন্টে একমত হইতে হবে। আপনি যদি বলেন বাংলাদেশকে 4টা প্রদেশে ভাগ করবেন, আর একটু জায়গা রাখতে পারতেছেন না আপনি, নাম হইল সেন্ট মার্টিন দ্বীপ। ওই যে এক ভদ্র মহিলা মন্ত্রী, তারে আর বেশি আর আমি কইলাম না, জন্ম বৃত্তান্ত বহু দিয়া দিছি তার আমি। আজকে 9 মাস যাবত আপনি সেন্ট মার্টিন দ্বীপ, একটা ছোট্ট দ্বীপে যাইতে পারেন না, সব বন্ধ করে রাখছেন। হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে প্রতিকার পাচ্ছে না, আমি নিজে করছি। কি হইতেছে সেন্ট মার্টিন দ্বীপে কেউ জানে না, আর আপনি 4টা প্রদেশ করে ফেলতেছেন এই দেশটারে। কিসের জন্য আপনি 4টা প্রদেশ করার কে? এই ধরনের যে এটাকে বলা হয় কি উদ্ভট পরিকল্পনা বা সংস্কার, এগুলো তো শুধু রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রেখে নিজেদের সুখ বুক বিত্ত বিলাস বৈভব বাড়ানোর জন্য, সুবিধা বুক করার জন্য। আজকে আপনার দল বিএনপি বৈঠকে বসছে, 6টা থেকে বৈঠকে বসার কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। মানে কি কি বিষয় আলোচনা হতে পারে, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে বিএনপি এই বৈঠকে? বিএনপি আমার দলের প্রতি আমার বিশ্বাস, তো নেতৃত্বের প্রতি আমার বিশ্বাস অফুরন্ত অগাধ। একমাত্র তাদের প্রথম এবং প্রধান দাবি হবে কবে দিবেন নির্বাচন, কিভাবে দিবেন, কি কি সংস্কার করতে চান এখন বলেন, আমরা দস্তখত করে চলে যাবো, করেন। কিন্তু সংস্কারের কথা বলে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেন না। অবৈধ ক্ষমতা, ওই মানে নন ইলেক্টেড ক্ষমতা, অনির্বাচিত ক্ষমতাকে, তাইলে কিন্তু দেশে আগুন লাগবে। আমি বলে দিলাম আগুন লাগবে, এরা কিন্তু দেশ চালাতে, এটা কোনো দেশ না,
এই দেশ চলছে না। এবং বিএনপি যদি এই কথাটা না বলে তাহলে আমার ধারণা ভুল হবে। যে কবে নির্বাচন দিবেন দয়া করে ডেটটা বলেন। এইগুলা নিয়ে আপনিও যে জায়গাতে আছেন জনাব ইউনূস সাহেব, আমি বলছিলাম উনি 10টা প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু একজন ব্যক্তি জনাব মোহাম্মদ ইউনূস। এখন আর এটা বলতে চাই না, বলবো না। আমি বললে মানুষ আমাকে মারতেও পারে যে তুমি ভুল কথা বলছো ফজলুর রহমান। কাজে আমি এটাও মনে করি না ইউনূস সাহেব এখন আর freshly and frankly and finally he desires, he wants a fair election immediately. এটা আমার মনে, মানে একটা নির্দিষ্ট সীমার মধ্যে, যৌক্তিক সীমার মধ্যে একটা ইলেকশন, এটা ইউনূস সাহেব এখন চাই বলে আমার মনে হয় না। উনি তো বলেছে, একটু বিদেশি গণমাধ্যমকে বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আমি দেখছি কি কি বলছে, এইটা আমি বুঝি। এবং এইগুলা অন্য কেউ না বুঝলো উকালতি করি 50 বছর ধরে, উকালতি করি আমি 50 বছর, বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট আমি। আ কইলেই কিন্তু আম বুঝি, আ কইলে আমি আম বুঝি, কিন্তু ওনারা কি বলতে চায় আমি বুঝি, কোন দিকে নিতে চায় দেশকে। সুযোগ পাইলে পরে যা হোক বললাম না, তবে এটা মুক্তিযুদ্ধের দেশ, এটা মনে রাখা উচিত। এত কিছু তারা করতে পারবে না, তারা ওই দিকে নিতে চায় তো পারবে না। ইউনূস সাহেব পারবে না। ইউনূস সাহেব সম্পর্কে আমার এখন পর্যন্ত আমি সবটাও বিশ্বাস করতে চাই না, কিন্তু ছোট্ট একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাই।